সুপ্রভাত। আজকে 18 তারিখ, 18ই মে 2025। এখন সকাল 5:30। আমরা রয়েছি দেশের রাজধানী দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আজ আমরা চড়ে বসবো দেশের লংগেস্ট রানিং রাজধানী এক্সপ্রেস, যা চলে এই হজরত নিজামুদ্দিন থেকে কেরলের রাজধানী তিরুবনন্তপুরম অবধি। আজ এই ট্রেনে চড়ে আমরা যাব তিরুবনন্তপুরম। 12432 এই টিভিসি রাজধানী আর একটু পরেই সকাল 6:16 এখান থেকে ছেড়ে 2844 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 10টি রাজ্যের ওপর দিয়ে 19টি স্টেশনে দাঁড়িয়ে প্রায় 41 ঘন্টা 19 মিনিট সময় রাত 11:35 আমাদের পৌঁছে দেবে কেরলের রাজধানী ত্রিবান্দ্রমে। যাত্রাপথ তো থাকবেই, আর সেই সঙ্গে থাকবে খাবার। ঠিক, আজকে ব্রেকফাস্ট থেকে কাল ডিনার অবধি দুদিনের ফুল কোর্স মিলের সম্পূর্ণ বিবরণ এবং রিভিউ থাকবেই। খুব সুন্দর, মানে এটা একটা অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিরামিষ খাবারটা বলে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। এই হচ্ছে আমাদের কোচ H2, একদম লাস্ট কম্পার্টমেন্ট, এরপরেই লাগেজ রেক। চলো ওঠা যাক। চলো ওঠা যাক। বাহ, আগে বেশ এখানে পেন্টিং থাকতো না ভাই? হ্যাঁ, সেটা আমাদের কলকাতার রাজধানী। হ্যাঁ, সেখানে মানে সেটা আরো ভালো লাগতো আর কি। কিন্তু এটাও খারাপ নয়। না, অবশ্যই ভালো। আমাদের মনে হয় কূপ পড়েছে এইচ, না ই বলি তো। হ্যাঁ, ই। এই তো আমাদের দুজনের পার্সোনাল কূপ। ফাটাফাটি। মনে আছে সেই কোথায় গিয়ে জানো, দিল্লি রাজধানীতেও আমরা পেয়েছিলাম, হ্যাঁ, সেই হ্যাঁ। কোনো রকমের ট্রেন ধরেছিলাম। হ্যাঁ, সেখানে ঠিক ঠিক। যাই হোক, কূপটা দেখে নিন। এ তো আগেও দেখিয়েছি। সুন্দর আয়না, চার্জিং পয়েন্ট। এই হচ্ছে আপার বার্থ, লোয়ার বার্থ, এদিকে ওপরে ওঠার সিঁড়ি, ওখানে রেগুলেটর রয়েছে, লাইট। ভালো, যথারীতি একই রকম, আলাদা করে কিছু নয়। হ্যাঁ, এবং এখানে আমাদের ওই বেডরোল দেওয়া রয়েছে। এখানে একটা ডাস্টবিন আছে আর একটা ছোট্ট টেবিল মতো হালকা জিনিসপত্র রাখার জন্য। আর এখানে খাবার সার্ভ করার জন্য ডাইনিং টেবিল, ফোল্ডিং। হ্যাঁ, ডাইনিং টেবিলই তো। হ্যাঁ, ব্যবস্থা খুবই ভালো। অবশ্য হবেই, রাজধানীতে যতবারই চড়েছি ব্যবস্থা খুবই ভালো। তবে যা রিভিউ সেটা হচ্ছে যে এই রাজধানী, এই যে টিভিসি রাজধানী, এর সার্ভিস দেশের সব রাজধানীগুলোর মধ্যেও সেরা। দেখা যাক আদতে কি। আজকে টিভিসি রাজধানীর অ্যাসিড টেস্ট হবে। হ্যাঁ। আচ্ছা পৃথ্বীজিৎ, বলো, আমরা এই বারবার ট্রেনে চড়ছি কেন? তাহলে এটা একটু মানে ছন্দ দিয়ে বলি ব্যাপারটা। বলো বলো। আচ্ছা, ভালো রাখতে শরীর, স্বাস্থ্য, মন ও ব্রেন, সুযোগ পেলেই চড়বেন। মাঝে মাঝে না প্লেন না ট্রেন। দারুণ দারুণ। ও, আমরা ভোরবেলা 4:45 নাগাদ স্টেশনে পৌঁছেছি। আমাদের ছেড়ে দিয়ে গেছে তথাগত। দুর্দান্ত কাটলো 3টে দিন তথাগতর বাড়িতে। তথাগত আর রেখার আতিথেয়তা ভোলার নয়। তথাগতকে আর রেখাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। দারুণ কাটলো, আর খাওয়া দাওয়া তো ছিলই আড্ডার সঙ্গে। হ্যাঁ, তার সঙ্গে প্রচুর বই, মানে তথাগতর বইয়ের কালেকশন অসাধারণ। মানে শুধুমাত্র বই পড়ার জন্য আমি মাসখানেক রোজ যেতে পারি তথাগতর বাড়িতে। পরের বার অর্পিতাদের বাড়িতে থাকতে হবে। অর্পিতা আর অনির্বাণ খুব রাগ করছে। ওরা নতুন ফ্ল্যাট নিয়েছে, নতুন গাড়িও নিয়েছে, নতুন গাড়িও নিয়েছে, নতুন কুকুরও নিয়েছে। বলছে তোমরা আসছো না, তোমরা তথাগতর বাড়িতে উঠেছো, আমার বাড়িতে ওঠোনি। খুব রেগে গেছে। তো অর্পিতা, আমরা পরের বার আসছি তোর বাড়ি। 6:16 আমাদের ট্রেন টিভিসি রাজধানী ছেড়ে দিল হজরত নিজামুদ্দিন স্টেশন, এক্স্যাক্টলি 6:16-তে। ট্রেন ছাড়লো। হ্যাঁ, অবশেষে ট্রেন ছাড়লো, ঠিক সময় ছেড়েছে একদম। একদম 6:16। ফার্স্ট স্টেশন হচ্ছে কোটা।
এখান থেকে 458 কিলোমিটার, আর পৌঁছাবে 10:45 একটু পরেই চা দেবে বলে গেল। এই মুহূর্তে ওয়াশরুমগুলো দারুণ ক্লিন, যাকে স্পার্কলিং ক্লিন বলে তাই। টোটাল 3টে টয়লেট রয়েছে আর একটা শাওয়ার রুম রয়েছে। সাংঘাতিক স্পিডে চলছে পৃথ্বীজিৎ। হ্যাঁ, মানে 4 ঘন্টায় যদি 400 কিলোমিটার, 4.5 ঘন্টা যদি 400 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, হ্যাঁ তাহলে তো এই স্পিডে চলতেই হবে। হ্যাঁ, এতটা পথ এটুকু সময় দিতে হয় পারি, তবে তো ভাই ছুটতে হবে একটু তাড়াতাড়ি। একদম একদম। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড যেটা আমি ক্যালকুলেট করে দেখলাম 2844 কিলোমিটার পথ পাড়ি দেবে 41 ঘন্টা 16 মিনিটে, দাঁড়াচ্ছে 69.1, এরকম হচ্ছে অ্যাভারেজ স্পিড, 69.1 কিলোমিটার পার আওয়ার। তো মানে 130-140 ছুটবে। হ্যাঁ সেরকম। এখন আমাদের ট্রেন ছুটছে 127.4 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ট্রেন 10টা রাজ্যের ওপর দিয়ে যাবে, বললাম একটু আগে আপনাদের। তো 10টা রাজ্য হচ্ছে ছাড়লো দিল্লি থেকে, একটুখানি উত্তরপ্রদেশ ছোবে, তারপর আছে হচ্ছে হরিয়ানা, অবশ্যই এখন হরিয়ানার ওপর দিয়ে যাচ্ছি। এরপর কোটা হচ্ছে রাজস্থানে 4 নম্বর, একটুখানি মধ্যপ্রদেশের ওপর দিয়েও যাবে, তারপর গুজরাট বদোদরায় দাঁড়াবে, সুরাটে দাঁড়াবে, তারপর মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং কেরল। এই হচ্ছে 10টা রাজ্য। মানে সাংঘাতিক, মানে এতগুলো রাজ্যের ওপর দিয়ে এই ট্রেন যাচ্ছে, ভাবতেও ভালো লাগছে। এবং মনে হয় যে প্রাকৃতিক পরিবেশ একই জায়গায় এক রকম। অবশ্যই, এবং কোঙ্কন রেলওয়ে আমরা পুরোটা কিন্তু কভার করব এই ট্রেনে। এবং সেটা যদি বর্ষাকাল হতো বেশি ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। বর্ষাকালে যদি আপনারা প্ল্যান করেন এই ট্রেনে করতে পারেন। দিল্লি থেকে করবেন ত্রিবান্দ্রম অবধি, তাহলে দিনের বেলায় আপনি যাত্রাপথটা এনজয় করতে পারবেন কোঙ্কন রেলওয়ের পোর্শনটুকু। খানিকক্ষণ আগে হোদাল বলে একটা স্টেশন পেরুলো, তারপরেই আমরা এখন ঢুকে যাচ্ছি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের উপর দিয়ে খানিকটা যাবে। এখন আমরা উত্তরপ্রদেশে ঢুকে গিয়েছি হরিয়ানা থেকে। সামনেই কোশি বলে একটা জায়গা আছে, আর ডান দিকের রাস্তাটা হচ্ছে হোদাল কোশি রোড। রাস্তা দেখা যাচ্ছে, জানি না আসছে কিনা ক্যামেরায়। আমরা এখন পেরুচ্ছি কোশি স্টেশন। আর খানিকটা এগুলোই বাদিকে বৃন্দাবন, তারপর মথুরা পড়বে। মথুরা স্টেশন পেরিয়ে বোধহয় ডান দিকে বাঁক নেবে আমাদের ট্রেন। আমরা এখন রয়েছি মথুরায়, এই যে মথুরা পেরুচ্ছি। ব্রেকফাস্ট দেবে বলছে ঠিক 9টার সময়, মানে আরো 1.5 ঘন্টা পরে। এই হলো মথুরা জাংশন। মথুরা জাংশন পেরুচ্ছি আমরা। এখন বাজে 7:33। চা আর বিস্কিট সার্ভ করলো আমাদের, সাথেই মাড়ি বিস্কুট দিয়েছে। মথুরার পরে আমাদের ট্রেন ডান দিকে বাঁক নিয়েছে। এই ট্রেন ভরতপুর, সোয়াই মাধোপুর হয়ে চলে যাবে কোটা, আর খানিক্ষণ পরেই ভরতপুর। বলো। এই যে মথুরায় যে প্ল্যাটফর্মে গেলি, কেউ প্যারা বেচছিল না? প্ল্যাটফর্মে তো বেচেই প্যারা। না দেখলি মানে তুই কি ভাবলি যে আমি হাত বাড়িয়ে প্যারা নেবো? বলতে পারতি যে একটু প্যারা, মানে মথুরার প্যারা অনেকদিন খাওয়া হয়নি। তুই খাবি? না সে তো খাওয়াই যায় ইচ্ছে করলে। ঠিক আছে, হাতে তালি মার, তাহলেই হবে। আমি আর কি পাচ্ছি না, হাতে তালি মেরে দেখ। চল তাহলে মারা যাক প্যারা। এই দেখো চলে এসেছে মহারাজ, তুই গ্রেট হো। দেখেছেন মহারাজ প্যারা বানানোর জন্য, খেয়ে জানাচ্ছি কেমন লাগলো। দেখেছেন তালি মারলে হয়। মোরা দুজনায় রাজার জামাই। এইটুকু আমি না। যাই হোক, একদম মথুরার প্যারা। দেখ ভাই, শুধু দেখলে হবে, খেয়ে দেখতে হবে। নিশ্চয়ই। দাঁড়াও বার করি। বার করো। বাহ, এই প্যারাটা সম্পূর্ণ অন্যরকম। এই পেয়ারা না, প্যারা। আরে প্যারা। এই প্যারাটা অন্যরকম কেন বলছি, নরম পাকের প্যারা আর কি। ও দেখ, ভালো লাগবে খুব। দেখি দেখা যাক। ও ফাটাফাটি নরমই। হ্যাঁ সেটাই তো বললাম। ভালো। চিনিটা মেলেনি বেশি মহারাজ, একটু কমপ্লেন আছে। হ্যাঁ মানে চিনিটার দানা রয়ে গেছে।
বাকি ভালোই। ভূতের রাজা পাঠিয়েছে, খারাপ বলি কি করে? সেটাই ওনারা আবার রেগে গেলে ওনাদের জন্যই সব, রেগে গেলে মুশকিল আছে। আবার বর যদি ফিরিয়ে নেয়, হ্যাঁ ভাই এত যে এদিক ওদিক হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, তখন একটা মুশকিলে পড়ে যাবো না? মুশকিলে পড়ে যাবো। ব্রেকফাস্ট দেবে 9টার সময়, এখন বাজে 7:45। পৃথ্বীজিৎ ঘুমানোর তোড়জোড় করছে। হ্যাঁ, কিছুক্ষণ গড়িয়ে নেওয়া যায়, বুঝলি না? খামোখা জেগে বসে থেকে লাভ কি ভাই? আরে বাইরের দৃশ্য দেখ। বাইরের দৃশ্য এখনো খুব ইন্টারেস্টিং দৃশ্য না। কোঙ্কল রেল সেই পথটার জন্য বাঁচিয়ে রাখে নিজেকে আর কি, সেটা অনেক শুনেছি, দারুণ পথ, দেখেওছি আর কি ভিডিওতে। কর ঘুমা। হ্যাঁ, এটাকে সেই ঘুম না রে ভাই, যোগনিদ্রা। দে তুই যোগনিদ্রা, আমি জানলায় চোখ রেখে বসে থাকবো। এখন বাজে 8:44। ব্রেকফাস্ট দিয়ে গেল 15 মিনিট আগেই। অমলেট, রুটি, কর্নফ্লেক্স, দুধ দিয়ে যাবে, আর চায়ের কিট আছে। আর এটা দিয়েছে একটা এক্সট্রা, শুধু এই ম্যাঙ্গো ড্রিঙ্কটা, তার বাইরে সবই অন্যান্য রাজধানীতে যা দেয় তাই। আর এই হলো পাউরুটি, একটু নরম, একটু বেটার। হ্যাঁ, মাখাও মাখন রুটিতে। সেটাই তো বলছি, সেই চামচটা কি মাল্টিপারপাস কাজে ব্যবহার করতে হবে। হ্যাঁ, একটা নাইফ দিতে পারতো, যেটা দেয়নি। একটা জ্যামও দিয়েছে, আর আছে একটা টমেটো কেচাপ। অমলেটটি কিন্তু খাসা। এই যে নদীটা পেরুলো, এটা হচ্ছে বানাস নদী। এটা গিয়ে পড়েছে চম্বল নদীতে। আমরা এখন পেরুচ্ছি চম্বল নদী। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या त्रिवेंद्रम राजधानी एक्सप्रेस। এসে দাঁড়ালো প্রথম স্টেশন কোটাতে। ঢোকার কথা ছিল 10:45। 10 মিনিট লেট ট্রেন, এখন 10:55 ঢুকলো। গরম কিন্তু সাংঘাতিক রয়েছে, রীতিমতো লু বইছে, চামড়া পুড়ে যাচ্ছে। আর এসিতে ছিলাম এতক্ষণ, আরও অস্বস্তি লাগছে। যাই হোক, আমরা সবাই জানি কোটা কেন বিখ্যাত। আইআইটি জেইর জন্য প্রচুর টিউটোরিয়াল সেন্টার রয়েছে এখানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসেন আইআইটি জেই মেইন এসব ক্র্যাক করার জন্য, পড়াশুনো করেন এখানে। সেই সব গল্প নিয়ে একটা পপুলার ওয়েব সিরিজও হয়েছে, তাও নিশ্চয়ই অনেকেই দেখেছেন আপনারা। তো সেই কোটা স্টেশনেই দাঁড়িয়ে রয়েছি আমরা এখন। আরও 3 মিনিট দেরি করে অবশেষে 11:08 ছাড়লো আমাদের ট্রেন কোটা থেকে। আমরা এখন রয়েছি রাজস্থানে, কোটা রাজস্থানে, জানেনি। এর পরের স্টেশন হচ্ছে রতলাম, সেটা কিন্তু মধ্যপ্রদেশে। আর এখান থেকে রতলামের ডিস্ট্যান্স হচ্ছে 264 কিলোমিটার। রতলাম পৌঁছাবে দুপুর 2:02। কিন্তু এখানে ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে 1:40 ঢুকিয়ে দেবে বিফোর টাইমে। দেখা যাক কি হয়। কোটা শুনলেই হ্যাঁ, আমার মনে হয় আর কি ওই কোটা ফ্যাক্টরিও দেখেছি আমি, ওটিটিতে একটা কন্টেন্ট। হ্যাঁ, মানে কেন এই জায়গাটা, মানে কি মাহাত্ম্য আছে যেখানে এতগুলো টিউটোরিয়াল হোম, লোকজনকে বিভিন্ন পরীক্ষায় সাকসেসফুলি পাস করানোর জন্য এই পার্টিকুলার জায়গাটায় তারা সবাই নিজেদের ব্যবসা খুলে বসলো কেন? তুই এটা মনে হয় একটা ইতিহাস আছে। এটা জানি না, সেটা আমিও ঠিক সঠিকভাবে জানি না, তবে ইন্টারনেটে সার্চ করলে নিশ্চয়ই পাবেন। ওই প্রথমে একটা পার্টিকুলার টিউটোরিয়াল হাউস গড়ে উঠেছিল যারা আইআইটি জেইর জন্য টিউশন দিত। তারপর ওখান থেকে আরো গজিয়ে ওঠে। আচ্ছা, ওখান থেকেই বিভিন্ন শিক্ষক বেরিয়ে গিয়ে বোধহয় আরেকটা তৈরি করে, এরকম কিছু একটা ঘটনা ছিল। কিন্তু পার্টিকুলার এই জায়গাটার তো আলাদা করে কোনো স্থান মাহাত্ম আছে কিনা? না, সেরকম কিছু নেই। ওই প্রথম একটা ইনস্টিটিউট সাকসেস পেয়েছিল, সেখান থেকে বাদ বাকিগুলো গজিয়ে উঠেছে। এবং ইন হাউস মানে স্টুডেন্টদের রেখে পড়ানো, এই ব্যাপারটা ফার্স্ট কোটাতেই চালু হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, যে হস্টেলের থেকে স্টুডেন্টরা একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারে। হ্যাঁ, নিতে পারে।
মোটামুটি এখন অবধি আমরা দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান 4টে স্টেট হয়ে গেল। 4টে স্টেট হয়ে গেল। এরপরে ঢুকছি মধ্যপ্রদেশ, তারপর গুজরাট, 6টা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে মহারাষ্ট্র। মানে এ রাজ্য ও রাজ্য সে রাজ্য, এই ট্রেনটা পুরো এঁকে বেঁকে অনেকগুলো রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। ভালো ভালো, অনেকগুলো রাজ্য ঘোরা হয়ে যাচ্ছে ঠিক এই ট্রেনটায় চললে। তাহলে এখানে কি বলতে হবে? কি এই ট্রেনটাকে না করলে ত্যায্য, এই ট্রেনটাকে না করলে ত্যায্য। আপনি ঘুরে নিতে পারবেন অনেকগুলো রাজ্য। এই ট্রেনটাকে তাহলে বলতে হবে এই ট্রেনটাকে না করলে ত্যায্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক। আপনি ঘুরে নিতে পারেন অনেকগুলো রাজ্য। এখন সময় হচ্ছে 11:45। বাইরে একই রকম প্রকৃতি। পৃথ্বীজিৎ ওপরে আবার শুতে চলে গেছে, এইমাত্র স্যুপ দিয়ে গেল। পৃথ্বীজিৎ বলছে স্যুপ খাবে না, গরম জল আর এই প্যাকেট বানিয়ে নিতে হবে, ইনস্ট্যান্ট স্যুপ। এগুলো স্বাস্থ্যসম্মত কিনা জানা নেই, খুব সম্ভবত নয়। তবে রাজধানীতে বা যে কোনো ট্রেনে যেখানে খাবার দাবার দেয়, সেখানে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে তা হচ্ছে স্যুপের সঙ্গে যে এই ব্রেড স্টিকটা দেয় সেটা, এটা বাটার দিয়ে মেখে খেতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা আমার সেরা লাগে। পৃথ্বী খাবে না, তো পৃথ্বীর 2টো ব্রেড স্টিক আর সে সঙ্গে আমার 2টো, এই 4টে আমি একাই সাপড়ে দিচ্ছি। দারুণ। বাইরের প্রকৃতি একই রকম, রতলাম আসতে আরও 64 কিলোমিটার। এখন ঘড়িতে সময় 1:05। রতলাম ঢুকবে 2:05-এ, যা দেখাচ্ছে 2:02-এ, যা দেখাচ্ছে ওয়্যার ইজ মাই ট্রেন। আমাদের খাবার দিয়ে গেছে লাঞ্চ, যথারীতি চিকেন কারি আছে, এবং এটাই মনে হয় চিকেন কারি। আরে চিকেন কারি তো দেবে, তুই কি ভাবছিলি তোকে মাটন কারি তার সঙ্গে একটা আলু এসব সাজিয়ে দেবে রেল কোম্পানি? হ্যাঁ, রাজধানী বলে রাজস্বিক আচরণ করবে ভেবেছো তুমি? না, তেমন কোনো ব্যাপার নেই ভাই। এরা স্ট্যান্ডার্ড সবসময় বজায় রাখবে। 50 বছর আগেও যা দিত এখনো তাই দেবে। এদিক দিয়ে নড়চড় নেই। ওই ভদ্রলোকের এক কথার মতো ভাই, নড়চড় করবে না। পৃথ্বী 50 বললো বটে, তবে এই রাজধানী মানে এই টিভিসি ত্রিবান্দ্রম রাজধানী, এটা চালু হয়েছে 31 বছর হলো। আমি তারিখটা বলে দিচ্ছি, তারিখটা হচ্ছে 3 জুলাই 1993 সাল। সেই দিন চালু হয়েছিল ত্রিবান্দ্রম থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে প্রথম এই রাজধানী। 50 বছর তো একটা মেটাফরিক কথা আর কি, আসলে হ্যাঁ। মানে দীর্ঘ সময় ধরে ব্যাপারটা এটা পরিবর্তন হয়নি আর কি। যাই হোক, এরকম আর কি। হ্যাঁ, যারা 25-30 বছর আগে এই রাজধানী চলেছেন, তারা কিরকম খাবারের মেনু পেতেন সেটা যদি আমাদের জানান, যদি আমাদের দর্শকদের মধ্যে কেউ থেকে থাকেন, প্লিজ কমেন্টে একটু জানাবেন। আমরা জানতে চাই যে 1995, 96, 97 বা 2000 সাল যখন আইআরসিটিসির আন্ডারে ডিরেক্ট ছিল এই সার্ভিসগুলো, তখন কিরকম খাবার আপনারা পেয়েছিলেন। বা আমরা যখন নায়ক দেখেছি আলাদা একটা ডাইনিং কারই ছিল, সেখানে গিয়ে সুন্দর খাওয়া যেত। তবে সেই ডাইনিং কার, সেই রকম ডাইনিং কারওয়ালা গাড়িতে মানে ট্রেনে কিন্তু আমি চড়েছি। কামরূপ এক্সপ্রেসের, পুরোনো দিনের কামরূপ এক্সপ্রেসের অভিজ্ঞতা আর রয়েছে আমার। সেখানে কিন্তু ওই রকমই প্যান্ট্রি কারে গিয়ে খাওয়া যেত। ওই রকম রাজস্বিক ডাইনিং কার, ডিলাক্স ডাইনিং কার নয়, কিন্তু সেখানে একটা প্যান্ট্রি কারে ডাইনিং টেবিল ওলা জায়গা ছিল, যেখানে বসে আমরা ভাত খেয়েছিলাম। আমার মনে আছে ময়নাগুড়ি থেকে আসাম যাওয়ার সময়। আসামে আমার দাদু থাকতো। এই তখনও কি যেগুলো খেয়েছিলি, হ্যাঁ, তখন কি টিকিটের সঙ্গেই না না, ওটা কিনে আলাদা করে? হ্যাঁ, ওটা কিনে খেতে হবে। না না, প্যান্ট্রি কারে এখন যেমন না, মানে বহু লোকের ধারণা আছে এই খাবারটা বোধহয় ফ্রিতে দেওয়া হয়। ওই জন্য ধারণা আছে, হ্যাঁ, ওই জন্য খাবারের সমালোচনা করলে তারা ভাবেন যে কেন করছি, দয়া করে রেল কোম্পানি খাবার দিচ্ছে। আসলে তা নয়, খাবারটা আমরা পয়সা দিয়ে কিনেছি। তবে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি টিকিট কাটার সময় আপনি খাবার চাইলে বাদ দিতে পারেন, তাহলে টিকিটের দামটা কমে যাবে। খুব সম্ভবত 500 টাকা, বা না, এই ট্রেনে বেশি হবে। আমি একটু পরে সব বলে দিচ্ছি, টিকিটের মূল্য, কতগুলো ক্লাস রয়েছে, সমস্ত বৃত্তান্ত। খাওয়া হয়ে যাক, তারপর বলছি। এই হলো খাবার। চিকেন তো দেখতেই পাচ্ছেন, রাইস রয়েছে, এখানে একটা ভেন্ডির সবজি দিয়েছে, ডালটা দেখেই ভালো লাগছে, রসগোল্লা দিয়েছে, দই আছে আর রুটি। পরিমাণ ডালের বাটিটা একটু ছোট, কিন্তু খাবারগুলো দেখে মনে হচ্ছে টেস্টি হবে। খাবার কিন্তু গরম, এবং চিকেনের সাইজ একটু বেটার। তো যাই হোক, খাওয়া শুরু করি। ভেন্ডির তরকারিটা দেখে ভালো লাগছে। রুটি দিয়ে ভেন্ডি,
ভেন্ডি আমার প্রিয়, যে যাই বলুন। ভালো করেছে, দারুণ করেছে। ডালটা সাংঘাতিক ঘন, খুব ঘন ডাল, একদম ভালো। চিকেনের ঝোলও ভালো, কিন্তু চিকেনের ঝোলে ওই রিচ একটু বেশি, প্রচন্ড রিচ। চিকেনের পিস আমি দেখাচ্ছি, এই জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই হচ্ছে চিকেনের পিস। তো মোটামুটি ভাবে বেটার খাবারগুলো, কিন্তু বিশেষ করে ভেন্ডি আর ডাল, চিকেনের ঝোলটা রিচ হলেও টেস্টি। খেয়ে দেখো, খাবার ভালো ভালো। বাহ, এই এলএইচবি কোচে না, এটা একটা বিরাট সমস্যা। এটা কিন্তু বিরাট সমস্যা এলএইচবি কোচে, দুম করে এই যে হ্যাচকাটা মারে। এত খাওয়ার সময় দেখলেন ডাল ফাল সব চলকে গেল। আর হচ্ছে রাত্রিবেলা ঘুমের সময়, যখন গভীরভাবে ঘুমাই ট্রেনে, দুম করে এরকম হ্যাচকা। কতদিন যে ঘুম ভেঙেছে, আমরা তো ফ্রিকুয়েন্ট ট্রাভেল করি, আমাদের খুব চাপ হয়। আহা, ভেন্ডিটা ফাটাফাটি করেছে। তোর ভেন্ডি প্রিয়? খাই আর কি, প্রিয় করে বলি, কিন্তু আমার প্রিয়, আমার যে কোনো শাকসবজি প্রিয়। রাজমা চাওয়াল বাদ দিয়ে সব প্রিয়। এই যাদের রাজমা চাওয়াল প্রিয়, প্লিজ পার্সোনালি নেবেন না। না না, রাজমা চাউল কোনো বাঙালির প্রিয় না। যাদের প্রিয় তারা আমাদের ভিডিও দেখছে না, চিন্তা নেই। না না, দেখছো আছে বাঙালি, অনেক বাঙালি আছে রাজমা চাওয়াল খুব প্রিয়। বাঙালির রাজমা চাউল প্রিয়? বাঙালির তো তার আগেই যখন আমরা একটা ভিডিওতে বলেছিলাম, তখন সেখানে না, সে তো বাঙালির নিজেদের একটা প্রতিবাদী সত্তা খুঁজে বার করে। তারা মনে করে তারা বিশ্ব নাগরিক, তারা বাঙালি সত্তাটা খুব অপমানের ব্যাপার। আগে আমি বিশ্ববাসী, তারপরে আমি ভারতবাসী, তারপরে আমি বাঙালি। সেটা বলতে বাঙালি মজা পায় আর কি, নিজেকে উদার প্রমাণ করে জগতের সামনে, সেটা একটা অন্য ব্যাপার। সেটা তো অকারণে বিতর্কের সৃষ্টি করছিস। তাই লোকজন খেপে গিয়ে তোকে কিন্তু হেভি গালাগাল দেবে। আর যারা জয়ধ্বনি দেওয়ার, পৃথ্বীর নামে একটু জয়ধ্বনি দিন। মন্তব্যটা কিন্তু দারুণ করেছে। বাঙালিরা আগে বিশ্ববাসী, তারপর ভারতবাসী, তারপর বাঙালি। হওয়া উচিত ছিল উল্টোটা। যাই হোক, খাই, বিতর্ক বাড়িয়ে লাভ নাই। কারণ কি জানেন, কারণ ফ্রিডম অফ স্পিচ এর অধিকার ভারতীয় সংবিধান দেয় বটে, কিন্তু আফটার এফেক্ট অফ ফ্রিডম অফ স্পিচ, তার যে প্রোটেকশন, সেটার দায়িত্ব সরকার দেয় না, সেটার দায়িত্ব সরকার নেয় না, এবং দেয়ও না সেরকম কিছু। তাই কিছু বলার পরে ওই ফ্রিডম অফ স্পিচের তাড়নায় তারপর যে এফেক্টটা হবে, হ্যাঁ, সেটা আটকানোর তো কোনো রাস্তা নেই। আর এই গালাগালির কথা বললি, গালাগালি মাঝে মাঝে তো লোকজন দেবে, এটা স্বাভাবিক। দেখ, ছোটবেলা থেকে কত কষ্ট করে যে সমস্ত গালাগালি শিখেছে, চর্চার হবে সব ভুলে যাচ্ছে। তা মাঝে মাঝে একটু দিলে একটু চর্চা হবে, তার না, একটা প্র্যাকটিসের তো দরকার আছে, একটু আনন্দ পাবে না? পাক আনন্দ, লোকজনদের আনন্দ দেওয়াই তো আমাদের কাজ। সেই তো বলছি। এই যে পরোটা বলে যেগুলো দেয়া হচ্ছে, এই পরোটা যে বানায়, আমাদের পশ্চিমবঙ্গে থাকলে তাকে পরোটাশ্রী খেতাব দেওয়া যেত। সুপারিশ করতাম তার নামে, যে পরোটায় একটা বিপ্লব এনেছে সে। খেতে হবে পরোটা, যে বেছে বেছে খেতে হয় সে অভিজ্ঞতা তো নেই, কিন্তু এই পরোটা আপনাকে খেতে গেলে একটু বেছে বেছে খেতে হবে। এই জায়গাগুলো এমন শক্ত যে পারবেন না, শুধুমাত্র মাঝখানটাই পারবেন খেতে। তাও তো চারদিকটা কেটে চৌকো করে দিয়েছে। হ্যাঁ, তারপরেও আরো তো কাটতে হবে। আমি এতদিন এত রাজধানীতে চলেছি, এত ভালো ডাল আমি কখনো খাইনি। প্রথমবার একটা দারুণ দারুণ ডাল খেলাম। সে পরোটার কোয়ালিটি যাই হোক না কেন, ওভারঅল খাবারের কোয়ালিটি দারুণ ভালো। মানে চালটা, ভাতটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরে, এবং চালও ভালো, ডাল অসাধারণ, আর চিকেনও ঠিকঠাক ভালোই, একটু রিচ হয়েছে যদিও, কিন্তু টেস্টি। আর ভেন্ডির তরকারি অসাধারণ। আর একটা জিনিস নিয়ে কমপ্লেন আছে, সেটা হচ্ছে এই যে রসগোল্লাটা, হ্যাঁ, যেটা দিয়েছে, এটা বাঙালির রসগোল্লা নয়, এটা ওই টিনে যে রসগোল্লাগুলো আসে, এবং সেটা অতীব নিকৃষ্ট মানের একটি রসগোল্লা। এর বদলে লাড্ডু ফাড্ডু দিতে পারতো, বেটার ছিল। কে জানে এটা কেন দিল, এটা একদম বাজে। যাই হোক, আমরা এই যে সমালোচনাগুলো করছি বা আলোচনাগুলো করছি, এগুলো কিন্তু আপনাদের গাইডেন্সের জন্য আমরা তুলে ধরছি আমাদের অভিজ্ঞতা আপনাদের সামনে। আমাদের পার্সোনাল কোনো শত্রুতা নেই আইআরসিটিসির সঙ্গে। যারা বিরূপ মন্তব্য করতে পারেন, আমরা যেটা করছি সেটা রিভিউ,
রিভিউতে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, পৃথ্বীর যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, তাই তুলে ধরছি আমরা আপনাদের সামনে, যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এবার ঠিক ভুল ব্যক্তিগত পরিসরের মধ্যেই রাখা ভালো। যেটা আমার ঠিক মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে, সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ধারণা, সেটা আপনার নাই হতে পারে, এটাও অ্যাকসেপ্টেড। খাওয়া দাওয়ার পর দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, রাতলাম কোথায় কখন পেরিয়ে গেছে আর খেয়াল করিনি। এখন সময় 4:40, 5:27 বদোদরা আসবে। এখনও প্রায় 45 কিলোমিটার বাকি। রাইট টাইমে চলছে, এক্স্যাক্ট টাইমে চলছে ট্রেন। স্ন্যাক্স দিয়ে গেল, তাতে রয়েছে স্যান্ডউইচ, এটা নিশ্চয়ই সেই খাস্তা কচুরি, একটা টিকিট আছে, রোস্টেড আমন্ড, চিড়ে বা মুড়ি ভাজা কিছু একটা আছে, আর একটা সোনপাপড়ি। ট্রেনের এই খাস্তা কচুরিটা, এটা সবসময় ভালো। হ্যাঁ, এটা যতবারই যেখানেই খেয়েছি ভালোই হয়েছে, এবং এবারও ভালো। বিকেল 5:35 আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বরোদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বর্তমানে নাম বদোদরা এই জায়গার। বদ কথাটার মানে হচ্ছে বট গাছ। এখানে প্রচুর পরিমাণে বট গাছ পাওয়া যায়, সেই জন্যেই বদোদরা। 1731 সালে গাইকোয়াড়রা এই জায়গায় প্রিন্সলি স্টেট প্রতিষ্ঠা করার আগে এই জায়গা ছিল মারাঠা সাম্রাজ্যের অন্তর্গত। 1731 থেকে এখানে প্রিন্সলি স্টেট প্রতিষ্ঠা করেন গাইকোয়াড়রা, তার যা মিশে যায় ভারতের সঙ্গে 1949-এ। যারা বদোদরা বা বরোদার ইতিহাস জানেন না, তাদের বলবো একটুখানি পড়ে নিন, দারুণ ইন্টারেস্টিং। সবচেয়ে ইন্টারেস্টিং হলো 1857 সালে সিপাহি বিদ্রোহের সময় কলি রিভল্ট, কলিরা কীভাবে এখানে রিভল্ট করেছিল ব্রিটিশ এবং গাইকোয়াড়দের বিরুদ্ধে, সেটা প্লিজ পড়ে দেখবেন। এই কলি বিদ্রোহ আপনাকে নাড়া দেবে ভারতীয় হিসেবে। গাইকোয়াড় এবং ব্রিটিশরা যেভাবে নৃশংসভাবে এই বিদ্রোহ সাপ্রেস করেছিল, তা কল্পনাতীত। যাই হোক, ট্রেন এখনই ছেড়ে দেবে। অতীতের বরোদা বদোদরা হয়েছে, কিন্তু ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বদোদরা হয়নি। আমরা বাঙালিরা ভদোদরাকে বড়দা বড়দা বলেই ডেকে অভ্যস্ত আর কি। হ্যাঁ, আচমকা ভদোদরা বলতে কিরকম যেন। ভাত কথাটার মানে হচ্ছে বট গাছ। বট গাছ, আচ্ছা, এখান থেকেই বদোদরা। এখানে প্রচুর বট গাছ। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। ট্রেন তো ছাড়লো। ট্রেন কি এখনো শিডিউল টাইমেই যাচ্ছে? হ্যাঁ, একদম পাক্কা শিডিউলে চলছে। বাহ বাহ। আমরা অনেকক্ষণই গুজরাটে ঢুকে পড়েছি। এর পরের স্টেশন হচ্ছে গুজরাটের সুরাট। অবশ্যই আমরা আজকে হিরে কিনবো না। হ্যাঁ, সুরাটে আপনারা সবাই জানেন হীরের জন্য বিখ্যাত। হিরে ওখানে পলিশ করা হয়, হীরের জুয়েলারির বিরাট বড় ইন্ডাস্ট্রি রয়েছে সুরাটে। সুরাট পৌঁছাবে 7:14। এখন বাজে 5:40, 7:14 রাইট টাইম। এই যে নদীটা পেরুলে, এটা হচ্ছে নর্মদা। আমরা বোধহয় ফার্স্ট টাইম নর্মদা পেরুলাম এবং গুজরাটে এলাম। হ্যাঁ, স্যুপ নিয়ে এসছে, ফিরছে স্যুপ ও টমাটার কাই। হ্যাঁ, তাই না প্রীতিজিৎ? আমরা ফার্স্ট টাইম গুজরাটে এলাম, ফার্স্ট টাইম গুজরাটের ওপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ। আপনাদের বোধহয় অনেকেই বলেন যে গুজরাট কেন আমরা আসিনি বা গুজরাট এর ভিডিও কেন নেই। আপনাদের বলছি, আমরা এই বছর এই শীতে আমরা অবশ্যই গুজরাট আসবো। কচ্ছের রণে যে উৎসব হয় সেটা অবশ্যই কভার করব। আমাদের ইচ্ছে রয়েছে, প্ল্যান রয়েছে, দেখা যাক কতটা হয়। ফার্স্ট টাইম গুজরাটে এসে ভালোই লাগছে। বড়দায় যখন পা রাখলাম তখন ফার্স্ট টাইমই। হ্যাঁ, প্রথমবার তুই গুজরাটের মাটিতে পা দিলি বলা যায় আর কি। এবং আমরা যাচ্ছি গুজরাটের ওপর দিয়ে। সুরাট আসছে একটু পরেই। তাপি পেরুলাম মানেই আমরা সুরাটে চলে এসেছি। এখন সময় হচ্ছে 7:19। সুরাটে স্টেশনে আসার কথা ছিল 7:14, মানে 5 মিনিট লেট জাস্ট। স্টপেজ টাইম হচ্ছে 3 মিনিট।
আমরা সবাই জানি সুরাট বিখ্যাত হচ্ছে ডায়মন্ড জুয়েলারির ইন্ডাস্ট্রির জন্য। গুজরাটের এই সুরাট শহর বেশ বর্ধিষ্ণু এবং পুরনো। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আমাদের রাজধানী দিয়েছে, আর 3-এ দাঁড়িয়ে আছে একটা লোকাল প্যাসেঞ্জার যেটা যাচ্ছে জামনগর। 3 মিনিট টাইম, উঠে পড়ি, আর বেশিক্ষণ দাঁড়াবে না। 7:17-তে ছাড়ার কথা, এখন বাজে 7:26, মানে জাস্ট 9-10 মিনিট লেট। আচ্ছা, এর পরের স্টেশন হচ্ছে এখান থেকে 216 কিলোমিটার দূরের ভাসাই রোড। অবশ্যই আমরা মহারাষ্ট্রে ঢুকে যাব গুজরাট থেকে। এরপরে ভাসাইয়ের পরে আসবে পানভেল। ভাসাইয়ের সময় হচ্ছে 9:43 মিনিট। আমি জিজ্ঞেস করলাম, বললো ডিনার সার্ভ করবে 8টা নাগাদ। আপনাদেরকে আমি এই ট্রেনের বিভিন্ন যে ক্লাসগুলো রয়েছে সেটা বলে দিই। 12টা কম্পার্টমেন্ট রয়েছে এসি 3 টিয়ার এই ট্রেনে, 5টা আছে এসি 2 টিয়ার, আর 2টো আছে ফার্স্ট ক্লাস, এসি ফার্স্ট ক্লাস, যাতে করে আমরা ট্রাভেল করছি। ভাড়াগুলো বলে দিচ্ছি। নিউ দিল্লি থেকে ত্রিবান্দ্রম অবধি ভাড়াগুলো বলছি। এবার যদি ইন বিটুইন অন্য কোনো স্টেশন হয় তাহলে তো ভাড়া কমবে বা অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। নিউ দিল্লি থেকে ত্রিবান্দ্রম অবধি এসি 3 টিয়ারে ভাড়া হচ্ছে 5,175 টাকা, এসি 2 টিয়ারে 7,060 টাকা, এবং এই দুটো ক্ষেত্রেই কিন্তু ডায়নামিক ফেয়ার অ্যাপ্লিকেবল। আর এসি ফার্স্ট ক্লাসে যেখানে আমরা যাচ্ছি, এতে ভাড়া হচ্ছে 8,885 টাকা পার হেড। আচ্ছা, কাল সকাল 7:15 আমাদের ট্রেন পৌঁছাবে মাটগাঁওতে। ডিনার করে ঘুমিয়ে পড়বো। রাত্রিবেলা রত্নাগিরি দেখাতে পারবো না আপনাদের। সকালবেলা মাটগাঁও দিয়ে কালকের জার্নি শুরু হবে। অবশ্যই আজকে ডিনার দেখাবো, সঙ্গে থাকুন। ডিনার সার্ভ করে দিয়েছে, এখন সময় হচ্ছে রাত 9:07। কী কী আছে বলে দিচ্ছি। আমরা ভেজ নিয়েছি, এখানে পনির দিয়েছে, ভাত, একটা আলু মটরশুঁটি শুকনো তরকারি, ওই বাজে রসগোল্লাটা আবার দিয়েছে, আবার যথারীতি খুব ভালো ডাল, দেখেই মনে হচ্ছে ঘন, খুব সুন্দর। একটা দই রয়েছে আর রুটি আছে। দুপুরবেলা অ্যাটলিস্ট করেছিল এবং এখনও ভালোই করবে। দারুণ ডাল। মানে ডালটা আমি কোনো ট্রেনে কিন্তু এত ভালো এর আগে খাইনি। রাইট, এত ভালো ডাল, এবং তরকারিগুলো খুব ভালো দিচ্ছে। আমরা আজ অব্দি যত ট্রেন জার্নি করেছি তার মধ্যে ভালো খাবার কিন্তু এখানে পেলাম। গতিমানও খুব ভালো খাবার, গতিমানও খুব ভালো খাবার দিয়েছিল। আচ্ছা, আপনাদের বলা হলো না, পনিরটা অসাধারণ। সেই জন্য আমি এবার ক্যামেরাটা অন করলাম। খেয়ে দেখ। পৃথিবীতে তো পনিরের প্যাকেটটাই আলাদা করে দিয়েছে খাবে না বলে, কিন্তু খেয়ে দেখ। রাত্রিবেলা এতগুলো খাওয়া মুশকিল, কিন্তু টেস্টি পনিরটা, খেয়ে দেখ। খুব সুন্দর। মানে এটা একটা অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিরামিষ খাবারটা বলে। একদম। থ্যাংক ইউ ভাই, ইধার রাখ দোয়া। এখন সময় সকাল 7:44। মাটগাঁও পেরিয়ে গেছে, আমরা দুজনেই ঘুমাচ্ছিলাম। বাইরেটা অপূর্ব সুন্দর। এই জাস্ট কলজিবাগ নদী পেরুলো, গোয়ার ওপর দিয়ে যাচ্ছি, দারুণ সুন্দর। এবার আসছে কালী নদী, দেখুন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই, না এয়ারটেল না জিও। আমরা ঘাবড়ে গিয়েছিলাম, আমার পৃথ্বীজিৎ কারোরই নেই। তারপর জিজ্ঞেস করলাম ট্রেন ম্যানেজারকে, বললো উড়পির পরে আসবে। কারোয়ার আসছে, কারোয়ার স্টেশনে আর 10-15 মিনিটে চলে আসবে। এখন সময় 7:56। আমি দেখতে পাচ্ছি না রাইট টাইম কত, কারণ ইন্টারনেট কাজ করছে না, নেটওয়ার্ক নেই। পৃথ্বীজিৎ, হ্যাঁ, তো কারোয়ারে নেবে, গোয়া যায়। সত্যি আমার ইচ্ছে করছে। তুই তো এর আগে একবার এসেছিস, হ্যাঁ। আমি তো গোয়া কখনো আসা হয়নি। গোয়ার ওপর দিয়ে যাওয়াটা হচ্ছে, বর্ষায় গোয়া দারুণ। যদিও গোয়াতে আজকাল ট্যুরিজম ড্রপ হয়েছে, লোকে গোয়া আসছেন না, থাইল্যান্ড চলে যাচ্ছেন, কিন্তু গোয়া গোয়াই। এই হচ্ছে কারওয়ার স্টেশন। এখানে জাস্ট 2 মিনিটই দাঁড়াবে।
মাডগাঁওটা দেখাতে পারলাম না, আমার একটু আফসোস লাগছে। এই কারওয়ার কিন্তু কর্ণাটকে, আমরা দক্ষিণ গোয়া ছাড়িয়ে কর্ণাটকে ঢুকে গিয়েছি। এখন 8:05 বাজে। যারা দক্ষিণ গোয়া বেড়াতে আসতে চান বা কোস্টাল কর্ণাটক বেড়াতে আসতে চান দিল্লি থেকে, তাদের জন্য কিন্তু এই ট্রেনটা বেশ ভালো। এই কারওয়ারে নামতে পারেন, এখান থেকে আগনটা বেশি দূর নয়, একটুখানি হবে। আর এই ট্রেনে করে যদি দিল্লি থেকে আসেন তাহলে সকালবেলা 7:05 আপনি পৌঁছে যাচ্ছেন মাডগাঁও। মানে গোয়াতে আসার জন্য দিল্লিবাসীদের কাছে এই ট্রেনটা কিন্তু বেশ ভালো। কারওয়ার থেকে ছাড়লো 8:10 ওখানে দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে পঞ্চগঙ্গা এক্সপ্রেস। বেঙ্গালুরু কারওয়ার হয়ে মাডগাঁও অবধি যায়। কারওয়ার পেরিয়েই আবার একটা লম্বা টানেলে ঢুকে পড়েছে ট্রেন। আচ্ছা, এর পরের স্টেশন হচ্ছে 190 কিলোমিটার দূরে উদুপি, সেখানে পৌঁছাবে 10:40। তারপরে ম্যাঙ্গালুরু 12:05। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই হচ্ছে ব্রেকফাস্ট, রিপিট টেলিকাস্ট, সেম জিনিস সেম ব্রেকফাস্ট, কোনো আলাদা কিছু নয়। আজকে সারাদিনে একই মেনু থাকবে। দারুণ সবুজ বাইরেটা, প্রচুর পরিমাণে নারকেল গাছ সে তো আছেই, সেই সঙ্গে কাজু বাদাম গাছ, মাঝে মাঝে ম্যানগ্রোভের মতো গাছও দেখতে পাচ্ছি জলার মাঝে, আর সেই সঙ্গে দূরে টিলা পাহাড়। দারুণ লাগছে বাইরেটা, দারুণ। এখন সময় 9:52, আর খানিকক্ষণ পরেই চলে আসবে উদুপি। 10:40 বোধহয় টাইম। এই যে নদীগুলো পেরুলো, নাম হচ্ছে, মানে অনেকগুলো ভাগে ছিল, মাঝে আবার আইল্যান্ড মতো ছিল, যাই হোক পঞ্চগঙ্গাবলী নদী। এখন বাজে 10:11। একটা স্টেশনে এসে দাঁড়ালো, এখানে দাঁড়ানোর কথা না অবশ্যই। এর নাম হচ্ছে বারকুর, BARKUR। দেখুন স্টেশনটা অদ্ভুত, চারিদিকে জঙ্গল আর মাঝে এই গ্রিন প্ল্যাটফর্ম। এতক্ষণ ঠিকই চলছিল ট্রেনটা, আমার মনে হয় ক্রসিং রয়েছে, সেই জন্য দাঁড়িয়েছে এই বারকুরে। উল্টো দিক দিয়ে কোনো কিছু পাস হবে। এটা ছিল ম্যাঙ্গালোর টু মাডগাঁও বন্দে ভারত। আচ্ছা, এই স্টেশন বারকুর মনে থাকবে। শুধু দুদিকে সবুজ দেখার জন্যই এই ট্রেনে চাপা যায়। এতদিন শুনেছিলাম কোঙ্কণ রেলওয়ে, এই রেলপথের কথা অনেক শুনেছিলাম, ফার্স্ট টাইম, অসাধারণ লাগবে এবং রেকমেন্ড করবো আপনারা আসুন। দুদিকে এত ওয়াটার বডিজ, ছোট ছোট পাহাড়, এত গাছপালা, এত সবুজ, আর সকালবেলা এই জার্নিটা অসাধারণ, অনবদ্য। কি কিউট স্টেশন। উদুপিতে আসার কথা 10:40, এখন সময় 10:35। উদুপিতে এসে দাঁড়ালো আমাদের ট্রেন। উদুপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড় করিয়েছে। সকালে এখানে বৃষ্টি হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। 10:42 ছাড়ার কথা উদুপি, 10:42 ছাড়লো। কর্ণাটকের এই উদুপি, এটাও খুব সুন্দর জায়গা। দেখা যাক কবে আসি। কর্ণাটক এখনও আমাদের ঘোরা হয়নি, খুবই ইচ্ছে রয়েছে। এর পরের স্টেশন অবশ্যই ব্যাঙ্গালোর নয়, ম্যাঙ্গালুরু এখন নাম। এখান থেকে 65 কিলোমিটার, পৌঁছাবে জাস্ট 12:05। এখন 10:44। ম্যাঙ্গালুরুতে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। দারুণ সুন্দর স্টেশন এবং অবশ্যই দারুণ সুন্দর জায়গা এই ম্যাঙ্গালুরু। আমরা ছোটবেলায় বলতাম ম্যাঙ্গালোর, এখন হয়ে গেছে নাম ম্যাঙ্গালুরু। এটা দেখেও ভালো লাগছে যে আমাদের কম্পার্টমেন্ট থেকে যত ওয়েস্ট আছে সব এই ডাস্টবিনের নিচে আমাদের কম্পার্টমেন্টের একজন এসে, যিনি ম্যানেজ করছেন, এসে রেখে গেলেন। এরকম অনেক জায়গায় আমি দেখেছি, বিশেষ করে আমাদের ওদিকে রাজধানীতে, যে এই কম্পার্টমেন্টের ওয়েস্টগুলো লাইনের উপরে ফেলে দেওয়া হয়। এখানে কিন্তু সেটা করলো না। দক্ষিণ ভারতের একটা আলাদা চার্ম আছে, যাই বলুন, আমরা দক্ষিণ ভারত কম ঘুরেছি, কিন্তু সত্যিই একটা আলাদা চার্ম আছে। আর আজকে এই যে মেঘলা ওয়েদার, তাতে আরও সুন্দর লাগছে।
গরম কিন্তু একেবারেই নেই। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 22113 লোকমান্য তিলক এক্সপ্রেস, যাচ্ছে মুম্বাই। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন 12টা বেজে 15 মিনিট, ছেড়ে দিল। 5 মিনিট দেরি করে ছাড়লো। ওপাশে লোকমান্য তিলকও ছেড়ে দিল। এর পরের স্টেশন হচ্ছে কাসারাগড়, 12টা বেজে 49 মিনিটে পৌঁছাবে। এখন 10 মিনিট লেট হয়েছে গাড়ি, দেখাচ্ছে এখানে 1টা বেজে 1 মিনিট। 12টা 49 হচ্ছে রাইট টাইম। তারপর কন্নুর, তারপর কোজিকোড। একটু পরেই লাঞ্চ দিয়ে যাবে। লাঞ্চ করে আবার একটু ঘুমিয়ে নেব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোজিকোডে। আমি ভাবছি একটু দাড়ি কাটবো আর স্নানও করে নেব। স্নান করার জায়গাটা বেশ ভালো, বুঝলি? হ্যাঁ, না এখানে সব বাথরুমটাও হ্যাঁ সবই ভালো আর কি, ওয়েল মেইনটেইনড, কোনো কথা হবে না, একদম ওয়েল মেইনটেইনড। এগুলো নিয়ে চিন্তা করতে হয়নি আর কি। না, আমি এসি 2 টিয়ারের এরপরে গিয়ে দেখে এসেছিলাম, সেটাও ওয়েল মেইনটেইনড। এবং বাথরুমে যে বাজে স্মেলটা থাকে সেটাও নেই আর কি এখানে। খুব সুন্দর করে মেইনটেইন করেছে, ভালো। নেত্রাবতীর পারেই হচ্ছে ম্যাঙ্গালুরু, আর আমরা পেরিয়ে এলাম নেত্রাবতী নদী। এই রেলপথ অপূর্ব সুন্দর, দুপাশের সৌন্দর্য মানে ভাষায় বর্ণনা করার মতো না, এত সবুজ। বারবার বলছি, হ্যাঁ, এটা বলতেই হবে যে জাস্ট এই জার্নিটা মানে দিল্লি থেকে না করে আপনি যদি গোয়া থেকেও করেন বা পানভেল থেকেও যদি ওঠেন রাত্রিবেলা, মুম্বাইয়ে যারা আছেন, একদিনের জার্নি, এটাকে জাস্ট ট্রেনে বসেই জার্নিটাই উপভোগ করার মতো একটা জার্নি। শুধু এই জার্নিটা করার জন্যই এই ট্রেনটায় চড়তে পারেন। আমি খালি চোখে দেখতে পাচ্ছি ডান দিকে সাগর দেখা যাচ্ছে, দারুণ সুন্দর জায়গা। এখানে একটা দারুণ সুন্দর বিচ রয়েছে, সোমেশ্বর বিচ, আর তারপরে উচিলা বিচ। এগুলো ঘোরার শখ অনেক দিনের, দেখা যাক কবে হয়। এই সোমেশ্বর বিচ নিয়ে অনেক শুনেছি আমি। আপনারা যদি এই কর্ণাটকের কোস্টাল রিজিয়নে বেড়াতে আসেন তাহলে সোমেশ্বর আসতে পারেন। এটা গেল হচ্ছে চন্দ্রাগিরি। চন্দ্রাগিরি গিয়ে সমুদ্রে পড়েছে, দেখলেন। আর বাদিকে একটা ফোর্ট আছে। যারা এখানে বেড়াতে আসবেন তারা এই জায়গাগুলো, কোস্টাল কর্ণাটকে এই জায়গাগুলো এনজয় করতে পারেন। আমরাও করব অবশ্যই। উদুপি থেকে শুরু করে ম্যাঙ্গালোর হয়ে একদম কর্ণাটক কেরল বর্ডার অবধি প্রচুর বিচ রয়েছে, সুন্দর সুন্দর বিচ। এখন 3টে বেজে 4 মিনিট, আমরা রয়েছি কোজিকোডে। হ্যাঁ, যার আগের নাম ছিল কালিকট। একটা অদ্ভুত কোইন্সিডেন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে 19শে মে, 20 মে 1498 ভাস্কো ডা গামা এসেছিলেন এই কোজিকোডে। মানে কীরকম অদ্ভুত একটা কোইন্সিডেন্স ভাবুন। আর 19শে মে আমরা দাঁড়িয়ে আছি কোজিকোড মানে কালিকটের প্ল্যাটফর্মে। দারুণ সুন্দর বিচ রয়েছে এখানে, কোজিকোড বিচ, কাপ্পাড় বিচ। আর এখানে এক সময় জামোরিন ডাইনেস্টি ছিল, খুব পাওয়ারফুল ডাইনেস্টি মালাবারের। খুব সুন্দর জায়গা। আইআইএম রয়েছে, আইআইএম কোজিকোড। এখানেও আসার প্ল্যান রয়েছে অনেক দিন। আর একটা কথা যেটা সবাই জানেন অবশ্যই, যে এই কোজিকোড বা কালিকট হচ্ছে দীর্ঘদিনের স্পাইস হাব। ভারতবর্ষ থেকে আরবরা যে স্পাইস নিয়ে যেত বা ইউরোপের সঙ্গে যে স্পাইসের ডিল হতো, বাণিজ্য হতো, তা হতো এই কোজিকোড বন্দরে। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको। मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको। সন্ধে 7টা বেজে 26 মিনিট আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এর্নাকুলাম জাংশনে। যারা কোচি আসবেন তাদের নামতে হয় এই এর্নাকুলাম জাংশনে। এখান থেকে কোচি শহর সামনেই। আর কোচিতে ব্যাকওয়াটার তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে কোচি ফোর্ট। এবং যারা লাক্ষাদ্বীপ ভ্রমণ করতে চান তাদের আসতে হয় এই কোচিতেই। এখান থেকেই জাহাজ ছাড়ে লাক্ষাদ্বীপের।
আর বেশিক্ষণ নেই আমাদের জার্নি। এখানে আসার কথা ছিল 7:10-এ, 5 মিনিটের স্টপেজ, 7:15-তে ছেড়ে যাওয়ার কথা ছিল। জাস্ট 12 মিনিট মতো লেট গাড়ি। খুব সুন্দর এসেছে এই টিভিসি রাজধানী, দারুণ সুন্দর অভিজ্ঞতা হলো। অনেকদিন পর একটা রাজধানী চড়ে বেশ ভালো লাগছে আমাদের, বেশ ভালো লাগলো। 11টার মধ্যে ঢুকিয়ে দেবে, যদিও রাইট টাইম বোধহয় 11:35। আমাদের ট্রেনের যারা ম্যানেজমেন্টে আছে তারা বলছেন যে 11টার মধ্যেই ঢুকে যায়। আমরা জাস্ট কালকের দিনটাই থাকবো, কাল রাতের ফ্লাইট ধরে চলে যাব আবার কলকাতা। এখন যা আবহাওয়া, আমরা ভেবেছিলাম খুব গরম হবে, কেরল বেড়ানোর জন্য এই সময়টা উপযুক্ত নয়, বর্ষাকালে আবার আসবো। সেটা মনে হচ্ছে কোথাও না কোথাও ভুল হলো, কারণ এখন যা ওয়েদার, বৃষ্টি ঢুকছে। গার্ড সাহেব সিটি দিয়ে দিয়েছেন। এখন যা ওয়েদার, তাতে কেরল বেড়ানোই যেত। যাই হোক, আবার বর্ষাকালে আসবো। আমরা জাস্ট এই ট্রেনটার এক্সপিরিয়েন্সটা করবো বলেই এই ত্রিভান্দ্রামে আসছি, এবং কালকের দিনটা ত্রিভান্দ্রামে থাকবো, ত্রিভান্দ্রামের ভিডিও হবে। কোভালাম বিচে একটা ডিনার দিয়ে গেছে যথারীতি, রিপিট টেলিকাস্ট, একই জিনিস। আমরা ভেজ নিয়েছি, ওই পনিরের একটা তরকারি দিয়েছে, আর এখানে আলুর তরকারি, ডাল, পরোটা, ভাত আর দই। দুপুরে সুইটস দেয়নি, কিন্তু পরে আইসক্রিম নিয়ে এসেছিল। এখন রাত ঠিক 11:38। আমাদের ট্রেন 12432 তিরুবনন্তপুরম রাজধানী এসে দাঁড়িয়েছে তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে, 4 নম্বর প্ল্যাটফর্মে। একদম রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে। আর শেষ হলো আরেকটা সুদীর্ঘ যাত্রা, তাই না? একদম 41 ঘন্টা ওপরে, 41 ঘন্টা 20 মিনিট বোধহয়, সব মিলিয়ে ওরকমই একটা দীর্ঘ জার্নি শেষ হলো। কেমন লাগলো আমাদের এই ভিডিও, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। বৃষ্টি হচ্ছে এখানে, এবং কলকাতাতেও বৃষ্টি কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি কোভালামে একটা হোটেলে থাকবো। কালকে সকালে কোভালাম এবং তিরুবনন্তপুরম খানিকটা ঘুরবো। আমরা কিন্তু এবার কেরল পুরোটা ঘুরছি না, কালকে রাতের ফ্লাইট ধরে আবার ফিরে যাব কলকাতা পরশু সকালে। পৃথ্বীজি, যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।